হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, রিসেন্ট হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের একটা নোটিফিকেশান বেরিয়েছে, যেটা হচ্ছে সিপিও সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের, যেটা হচ্ছে আমাদের এসএসসি জিডি যদি পরীক্ষা কারোর নাম শুনে থাকো, ওই পরীক্ষার মাধ্যমে কি হয়, ওই পরীক্ষার মাধ্যমে হচ্ছে দিল্লি পুলিশ এবং আমাদের যত আর্ম ফোর্সেস আছে সেখানে হচ্ছে কনস্টেবল পদে নিয়োগ হয়। আর এসএসসি সিপিও যে পরীক্ষাটা হয় সেখানে কিন্তু সমস্ত সাব ইন্সপেক্টর পদে হচ্ছে নিয়োগ হয়। ঠিক আছে ভাই, তো চলো শুরু করি। এই নোটিফিকেশান কিন্তু তুলনামূলকভাবে এই বছর ভ্যাকেন্সি অনেকটাই কম, কিন্তু এসএসসি এই বছর কিন্তু এই পরীক্ষা থেকে একটা নতুন পরীক্ষার স্ট্র্যাটেজি শুরু করেছে, পরীক্ষার একটা ধরন নতুন শুরু করেছে। আশা করা যায় ভবিষ্যতে কিন্তু এসএসসির অন্যান্য যে কোনো পরীক্ষা যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্যাটার্ন চেঞ্জ করলেও করতে পারে। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো, টোটাল হচ্ছে আমাদের ভ্যাকেন্সি কতগুলো আছে। টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে দেখো 3073টা। এর মধ্যে দুটো পোস্ট হয় মেনলি, দুটো হচ্ছে কি, একটা হচ্ছে দিল্লি পুলিশে হয় আর একটা হচ্ছে আমাদের আর্ম ফোর্সেসে হয়। দেখো, দিল্লি পুলিশ মেলের ক্ষেত্রে আমাদের ভ্যাকেন্সি কতগুলো আছে স্যার? দিল্লি পুলিশ মেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেখো আছে ওপেন, মানে সবার জন্য হচ্ছে আনরিজার্ভে 50টা, ওবিসি 27, এই করে ভ্যাকেন্সি দেওয়া আছে। টোটাল দেখো 142। সাব ইন্সপেক্টর ফিমেল কি আছে, ফিমেলের ক্ষেত্রে দেখো 32টা আছে সবার জন্য, আর টোটাল ভ্যাকেন্সি 32। এখানে হচ্ছে ওই, এখানে যেমন 10% রিজার্ভেশন ফর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস, এখানে হচ্ছে যেমন সবাই দিতে পারে, কিন্তু এর ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে টোটাল হচ্ছে 70 ভ্যাকেন্সি আছে। 32 আনরিজার্ভ, ওবিসি 17, এসসি 9, এসটি 5, ইডব্লিউএস 7, এবং টোটাল এই মিলিয়ে হচ্ছে 70টা। আমি প্রত্যেককে বলবো, যারা হচ্ছে ভাই ওয়েস্ট বেঙ্গলে পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ মেনলি, যদিও আমাদের এখানকার পুলিশের পরীক্ষার প্যাটার্ন এইখানকার এই সমস্ত পরীক্ষার প্যাটার্ন সম্পূর্ণ আলাদা, কিন্তু তবুও বলবো যারা হচ্ছে পুলিশের পরীক্ষা মেনলি ইউনিফর্ম জব করতে যাও, তাদের জন্য কিন্তু এইগুলো একটা বড় অপরচুনিটি। ঠিক আছে ভাই, এবং দেখো তুমি এসএসসি জিডির জন্য যদি পড়াশুনো করো, তাহলে তুমি এই পরীক্ষার জন্য ভাই কেন পড়াশুনো করবে না? কারণ এটাও তো তোমার পুলিশেরই পরীক্ষা, এবং এখানে ডিরেক্ট হচ্ছে তুমি নিয়োগ হবে কোথায়? এসআইতে। ওকে, চলো শুরু করি। দেখো, এই হচ্ছে আমাদের সাব ইন্সপেক্টর কি আছে বলো, সিএপিএফ আর্ম ফোর্সেসে যেটা আছে, সেক্ষেত্রে দেখো সিআরপিএফে হচ্ছে মেল 407, ফিমেলের ক্ষেত্রে 10 জন। বিএসএফ টোটাল হচ্ছে কতগুলো আছে, 1 2 3 4 5টা ডিপার্টমেন্ট টোটাল, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং হচ্ছে দেখো এসএসবি। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল 5টা ডিপার্টমেন্টে আমাদের মেল ফিমেল মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি দেখো, গ্র্যান্ড টোটাল হচ্ছে 2861টা টোটাল ভ্যাকেন্সি আছে। আর এক্স সার্ভিসম্যানের জন্য 10%, 286 হচ্ছে আলাদা। এখানে দেখো তুমি মোটামুটিভাবে ভ্যাকেন্সি সব থেকে বেশি আমি দেখতে পাচ্ছি কোথায় আছে, সিআরপিএফে হচ্ছে 407। আনরিজার্ভের ক্ষেত্রে টোটাল যদি দেখি আমি, এক্ষেত্রে আমাদের দেখো টোটাল হচ্ছে বেশি আছে 1006 হচ্ছে আমাদের কোথায় আছে, মেল সিআরপিএফ। তারপরে দেখো 1164 কোথায় আছে, 1164 আছে হচ্ছে সিআইএসএফ। আর বাদ বাকিগুলোতে দেখো ভ্যাকেন্সি কম, তো সেই অনুযায়ী পোস্ট প্রেফারেন্স কিন্তু ভালো করে ভাই ফিল আপ করবে। ওকে, দেখো এই হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট ডেট। ইম্পর্ট্যান্ট ডেটের মধ্যে কি আছে, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দেখো 26/9 থেকে হচ্ছে 16/10 পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন কত আছে, 16/10/2025। এবং দেখো এখানে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন উইন্ডো যেমন এসএসসির ক্ষেত্রে থাকে। এবং এই যে ফর্ম ফিল আপগুলো, মানে এই যে ফিল আপগুলো করতে পারবে তোমার যদি আগে থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, মানে ওটিআর যেটাকে বলা হচ্ছে, ওটিআর যদি করা থাকে, তাহলে তোমার ক্ষেত্রে ফার্স্ট স্টেপের যে হচ্ছে ফর্ম ফিল আপটা, সেটার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যেমন এজের ক্ষেত্রে এজ মিলছে কি মিলছে না, বা এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো আপডেটেড থাকে, অতএব সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করতে কোনো প্রবলেম হয় না। কিন্তু যারা প্রথমবার এই পরীক্ষাটা দেবে বলে ভাবছো, এজ তোমার ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে, তোমার হাইট থাকছে, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব, তাদের ক্ষেত্রে কিন্তু একবার ওটিআর তোমাকে ভাই ভালো করে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এই গেল। আর দেখো এক্সাম শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন কবে হবে, এটা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে বলেছে। এবং রিসেন্ট দেখো একটা এসএসসি কিন্তু নোটিফিকেশান দিয়েছে, সেখানে কিন্তু ওরা বলেছে যে পরীক্ষা কখন হবে। ভালো করে দেখো, এই পরীক্ষা নভেম্বর-ডিসেম্বর দেওয়া আছে। ওই একটা নোটিশ আমাদের টেলিগ্রাম ডেসক্রিপশানে লিঙ্ক আছে, দেখবে টেলিগ্রামে একটা নোটিশ এসএসসি আগে দিয়েছিল। সেখানে এসএসসি কিন্তু বলেছে যে এইবারে পরীক্ষা হবে অক্টোবরের শেষে হবে কি সিএইচএসএল পরীক্ষা হবে, তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা হবে, তারপরে হচ্ছে সিপিওর পরীক্ষা হবে, তারপরে বলেছে দেখো
এমটিএস এর পরীক্ষা হবে। মানে এই নোটিশ থেকে একটা জিনিস বলা যায় যে এমটিএস এর পরীক্ষা এখানে নভেম্বর ডিসেম্বর 2025 যেহেতু বলেছে, এমটিএস পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসের দিকে হতে পারে। ঠিক আছে ভাই, দেখো আর যদি তোমার কোনো কোয়ারি থেকে থাকে, এই হচ্ছে হেল্পলাইন নাম্বার, তুমি এখানে ফোন করবে ওয়ার্কিং ডেজে, ওরা কিন্তু ভালোভাবেই উত্তর দেয়। ওকে, গভর্নমেন্ট স্ট্রাইভস টু হ্যাভ এ ওয়ার্কফোর্স হুইচ রিফ্লেক্টস জেন্ডার ব্যালেন্স অ্যান্ড ওমেন ক্যান্ডিডেটস। আচ্ছা, এখানে আর একটা জিনিস ছিল, ওই নোটিফিকেশানটা তুমি এক্স্যাক্ট এসএসসির যে নোটিফিকেশানটা তুমি সাইডে গেলে পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রামেও দেওয়া আছে। তো সেখানে বলা হয়েছে যে এই সমস্ত ক্ষেত্রে, মানে তোমার এই আর্ম ফোর্সেসের ক্ষেত্রে তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় পোস্টেড হবে এই মানসিকতা বা এইভাবে তুমি প্রিপারেশান নাও। আর দিল্লি পুলিশের ক্ষেত্রে ভাই, দিল্লি পুলিশেই তোমার সারা জীবন পোস্টিং হবে। ওকে, আর এবং আর একটা জিনিস জানবে, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে এসআই পোস্টের ক্ষেত্রে বেসিক স্যালারি, মানে স্যালারি স্টার্টিংই হবে 50,000 প্লাস। ওকে, এরপরে তো এইবারে যখন নতুন যখন আমাদের পে স্ট্রাকচার শুরু হবে সেন্ট্রাল গভর্নমেন্টের, তখন কিন্তু স্যালারি আরও বেড়ে যাবে। ওকে, দেখো এখানে সমস্ত কিছু ডিটেলস বলা আছে, আর একবার দেখে নাও। আবেদনের তারিখ, আবেদনের শেষ তারিখ, অনলাইন পেমেন্ট, আবেদন সংশোধনের উইন্ডো, আর পেপার 1 পরীক্ষার তারিখ হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে। ঠিক আছে ভাই, এই দেখো এবারে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী আছে। শিক্ষাগত যোগ্যতা তোমার যে কোনো ব্যাকগ্রাউন্ডের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। এবারে তোমার কাছে কিন্তু অবশ্যই নোটিফিকেশানে উল্লেখই করা আছে, তোমাকে কিন্তু এখানে বলা আছে তোমার যে সার্টিফিকেট, তুমি গ্র্যাজুয়েট হলে ক্লোজিং ডেটের আগে তোমাকে কিন্তু সার্টিফিকেট তোমার হাতে থাকতে হবে। এরকম নয় যে স্যার আমি পাস করে, মানে আমি এইবারে পরীক্ষা দিয়েছি, এরকম করলে কিন্তু হবে না। তোমার যে ডেট মেনশান থাকবে তোমার সার্টিফিকেটে, সেটা কিন্তু ক্লোজিং ডেটের আগে হতে হবে। দেখো সেটাই বলা আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর অল পোস্ট is bachelor's degree from a recognized university or equivalent. The candidates who have appeared in their bachelor degree or equivalent examination can also apply. However, they must possess essential qualification on or before the cut-off date, that is closing date of receipt of applications. যদি তুমি অ্যাপিয়ার করেছো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তোমাকে ক্লোজিং ডেটের আগে তোমার কিন্তু হতে হবে ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান, এত ক্লোজিং ডেটের আগে কিন্তু তোমার এটা হয়ে থাকতে হবে কমপ্লিট। ওকে, এবার দেখো দিল্লি পুলিশের ক্ষেত্রে মেনলি মেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে শুধুমাত্র একটা এক্সট্রা ক্রাইটেরিয়া দরকার। সেটা কি? মেল ক্যান্ডিডেটস মাস্ট পজেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর এলএমভি, এটা হচ্ছে মোটরসাইকেল অ্যান্ড কারের জন্য মেনলি। ঠিক আছে, এটা হচ্ছে লাইট মোটর ভেহিকেলস অন দ্য ডেট ফিক্সড, মানে হচ্ছে 4 হুইলার, মানে যেগুলো আমাদের লরি ফরি নয়, যেগুলো জিপ টিপ ক্যাটাগরি, যেগুলো যে পুলিশ ডিপার্টমেন্টে ব্যবহার করা হয়, সেগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু তোমার মোটরসাইকেল এবং কারের ক্ষেত্রে তোমার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং সেটা অন দ্য ডেট অফ ফিক্সড ফিজিক্যাল এন্ডিওরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট। ওকে, টু বি এলিজিবল ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, দ্য মেল ক্যান্ডিডেটস হু ডু নট হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর এলএমভি আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এন সিএপিএফস অনলি। যদি তুমি হচ্ছে না থাকে, তাহলে তুমি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস যেগুলো আছে, যেগুলো 5টা আমরা দেখলাম, ওই সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ যেগুলো আছে, ওগুলোতে তুমি এলিজিবল হবে। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে তুমি এক্সট্রাভাবে দিল্লি পুলিশে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং ক্লোজিং ডেটের আগে অবশ্যই তোমাকে বলেছে দেখো, অন দ্য ডেট ক্যান্ডিডেট মাস্ট পজেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। এখানে ফিজিক্যাল এন্ডুরেন্স অর মেজারমেন্ট টেস্ট টিয়ার 1-এর পরেই কিন্তু ভাই এই পরীক্ষাটা হবে, মানে ফিজিক্যাল এন্ডুরেন্স বা পেড বলা যায় যেটাকে, ওটা কিন্তু তোমার টিয়ার 1-এর পরেই হবে। ওখানেই হচ্ছে অর্ধেকের বেশি ছাঁটাই হয়ে যায়। ঠিক আছে ভাই, ততই তোমাকে কিন্তু পড়াশুনো কিন্তু সেইভাবেই করতে হবে, এবং পড়াশুনোর সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু এখানে ডেফিনেটলি ফিজিক্যাল এর উপরেও নির্ভর, মানে তোমাকে হচ্ছে প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখো ডেট দেওয়া হয়েছে, এজটা কিভাবে তুমি পাবে, এজ দেওয়া হয়েছে দেখো 1/8/2025 অনুযায়ী জন্ম তারিখ 2/8/2000 আগে নয় এবং 1/8/2005 পরে নয়। বুঝতে পারলে ডেটটা? 1/2/2000 থেকে 1/8/2025 পরে নয়, মানে এর মধ্যে হতে হবে। 2 অগাস্ট 2000 থেকে 1/8/2005। ঠিক আছে, বয়স 20 থেকে হতে হবে দেখো 25 বছর বয়স পর্যন্ত। বয়সের ছাড় হচ্ছে কি, তুমি নর্মালি বয়সের ছাড় আমাদের যেরকম থাকে, এসসি এসটির ক্ষেত্রে কি থাকে বলো, 5 বছরের ছাড় থাকে, ওবিসির ক্ষেত্রে থাকে 3 বছরের ছাড়, এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 3 ইয়ার্স আফটার ডিডাকশন অফ দ্য, যা হোক এখানে যা দেওয়া আছে। মেনলি প্রত্যেক সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় এসসি এসটির জন্য হচ্ছে কত বছরের, 5 বছর, এবং ওবিসির জন্য হচ্ছে কি 3 বছর। ওকে, এবার দেখো
অ্যাপ্লিকেশান কী আছে, অ্যাপ্লিকেশান হচ্ছে সবার জন্য নয়, 100 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশান ফি। এবং উইমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সামটেড ফ্রম দ্য পেমেন্ট অফ দ্য ফিস। ফি ক্যান বি পেড অনলি থ্রু, যাই হোক দেওয়া আছে এটা। তো এক্ষেত্রে হচ্ছে কি তোমাকে কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা দিতে হবে। ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস লাগবে না। ওকে, এরপরে দেখো নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রক্রিয়া দেখো 3-4টে ধাপে মেনলি হবে। কিভাবে? প্রথম হচ্ছে দেখো তোমার পেপার 1 পরীক্ষা হবে, যেটা আমরা এক্ষুনি দেখবো, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, কম্পিউটারে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে। শারীরিক মানদণ্ড, শারীরিক মানে যেটাকে বলা হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পেপার 2 হচ্ছে টিয়ার 2তে ইংলিশ ভাষা এবং কম্প্রিহেনশন বিষয়ক, এবং তারপর দেখো হচ্ছে মেডিকেল এক্সামিনেশান। এবারে এটাই হচ্ছে আসল চমক এবারে, সেটা হচ্ছে কি যে পরীক্ষায় যেরকম এক্ষেত্রে কিন্তু এসএসসির অন্যান্য সমস্ত পরীক্ষা কিন্তু 100টা করে প্রশ্নতে হয়ে গেছে মোটামুটিভাবে, সিএইচএসএল বলো, সিজিএল বলো, এগুলোর ক্ষেত্রে। কিন্তু তুমি অন্যগুলোর ক্ষেত্রে যেমন হচ্ছে তুমি এমটিএসের ক্ষেত্রে নাম্বার অন্য হয়, জিডির ক্ষেত্রে 80টা প্রশ্নে হয়, কিন্তু এইটা হচ্ছে একমাত্র পরীক্ষা দিল্লি পুলিশ সিপিওর ক্ষেত্রে যেটাতে তোমার 50টা করে প্রশ্ন থাকে। এখনও পর্যন্ত 200টা প্রশ্নের পরীক্ষা দিতে হয়। সিজিএল সিএইচএসএল এর ক্ষেত্রে কী হয় স্যার, 25 করে 100টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 2 নাম্বার করে থাকে। কিন্তু এখানে দেখো বিষয়ের রিজনিং থাকে 50, জিকে থাকে 50, গণিত থাকে 50, ইংরেজি থাকে 50। এবারে এইখানকার গল্প হচ্ছে এইবারে এরকম যে এখানে জাস্ট 1 মিনিট, দেখো তারপরে হচ্ছে কি এখানে প্রতিটি সেকশনের জন্য হচ্ছে 30 মিনিটের আলাদা করে টাইমার দেওয়া থাকবে। এটা হচ্ছে ভাই পজিটিভ দিকেও নেওয়া যেতে পারে, নেগেটিভ দিকেও নেওয়া যেতে পারে। কিভাবে পজিটিভ দিক? পজিটিভ দিক হচ্ছে এটা হচ্ছে একমাত্র ব্যাংকিং সেক্টরে এই জিনিস প্রযোজ্য, মানে এখনও চলছে। এটা যদি এসএসসি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটা কম হতে পারে, কিন্তু এর নেগেটিভ দিকও ভাই অনেক আছে। নেগেটিভ দিক কীরকম? এবারে ছেলেমেয়েরা একটা জিনিস শুরু করবে কি, দেখো তুমি 50টা কোশ্চেন 30 মিনিটের মধ্যে ম্যাথে কেউই করতে পারবে না, নিয়ার টু ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে। রিজনিংয়ের ক্ষেত্রে সেটাও ঠিক একই। দেখো 50টা প্রশ্ন জিকের ক্ষেত্রে দাগানোর জন্য কতটুকু টাইম দরকার তোমার? হার্ডলি 15 মিনিট থেকে 20 মিনিট 50টা প্রশ্ন আরামসে দাগানো যায়। ইংলিশও সেম 20 থেকে 25 মিনিটের মধ্যে কমপ্লিট করা যায়। সেই সময়টাকে ছেলেমেয়ে কোথায় ব্যবহার করতো? ম্যাথের এবং রিজনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে ভাই। তো সেটা এবারে চেঞ্জ হচ্ছে। স্বাভাবিকভাবে ম্যাথে রিজনিংয়ে তুমি বেশি অ্যাপ্লাই করতেই পারবে না, সেক্ষেত্রে তোমার কি হয়ে যাবে বলো, টাইমটা অনেক কম হয়ে যাবে তুমি অ্যাপ্লাই করার জন্য। 30 মিনিটে হার্ডলি তুমি কতগুলো ম্যাথ অ্যাপ্লাই করবে? 35টা 40টা। খুব হাই স্পিড যাদের আছে 50টা অনেকে করে দিতেও পারবে, কিন্তু সামথিং মানে যারা মোটামুটিভাবে চাকরি পাবে, কিন্তু সবার ক্ষেত্রে ভাই ওই 30 মিনিটে 50টা অঙ্ক করা খুব চাপ ব্যাপার আছে। তাহলে সেক্ষেত্রে এইটা হচ্ছে সেকশনাল কাট অফ হওয়ার কারণে কাট অফ কিন্তু ভাই সেকশনাল টাইম হওয়ার কারণে কাট অফ কিন্তু অনেকটাই কম হবে আশা করা যায়, ঠিক আছে। এবার এর ক্ষেত্রে নেগেটিভ কি হতে পারে? নেগেটিভ এরকম হতে পারে, তোমাকে তো তুমি আগে থেকেই জেনে যাচ্ছ যে তোমাকে কিছু পার্ট ছাড়তে হবে। তাহলে আমি যদি প্রথম থেকে পার্টিকুলার কিছু চ্যাপ্টারকে বাদ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার তো এমনি তো আমি তো জানি যে এই চ্যাপ্টারের প্রশ্ন অন অ্যান্ড অ্যাভারেজ সমস্ত চ্যাপ্টার থেকে আসে। কিন্তু যদি আমি দেখি যে কিছু চ্যাপ্টার যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার নর্মালি কী হতে পারে, আমি সেক্ষেত্রে হচ্ছে সময়ের মধ্যে আমি বাদবাকি অঙ্কগুলো ভালো করে করতে পারি। যদিও এটা 100% যৌক্তিক কথা নয়, কিন্তু তবুও এই ধরনের জিনিস অ্যাপ্লাই করলে কিন্তু অনেকটা তুমি স্কোর বেশি করতে পারবে। কারণ দেখো 50টার মধ্যে তুমি অ্যাডভান্স ম্যাথ পাবে, 50টার মধ্যে তুমি অ্যারিথমেটিক পাবে। অ্যাডভান্স ম্যাথের 2টো চ্যাপ্টার আর অ্যারিথমেটিকের 2টো চ্যাপ্টার বাদ দিয়ে অন্য চ্যাপ্টারগুলোকে তুমি ভালো করে প্র্যাকটিস করলে সেখান থেকেও তুমি ভালো কোশ্চেন পেতে পারো, ঠিক আছে। আবার কপাল খারাপ থাকলে তুমি যেটা বাদ দিয়ে গেছো সেখান থেকেই সহজ প্রশ্ন, আর তুমি যেটা করে গেছো সেখান থেকে কঠিন প্রশ্ন দিয়ে দিল, ঠিক আছে। তো এই ধরনের সমস্ত ধরনের পসিবিলিটি এখানে থাকতে পারে, কিন্তু একবার পরীক্ষা না হওয়া পর্যন্ত সেখানে কিন্তু কোনোরকমভাবে আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি না, ঠিক আছে। এবার দেখো বিষয় ইংলিশ হচ্ছে কি পেপার 2র ক্ষেত্রেও 200 নম্বরের প্রশ্ন হবে, 200টা কোশ্চেনে, কিন্তু সেখানেও ভাই 4টা হচ্ছে কি আছে বলো, সেকশন আছে। সেখানে 4টা সেকশনেও দেখো সেটা হচ্ছে তুমি যে নোটিফিকেশানটা পাবে, আমাদের ডেসক্রিপশানের লিঙ্ক আছে দেখো টেলিগ্রামের, সেখানে নোটিফিকেশান দেওয়া আছে। সেক্ষেত্রে দেখো এসেনশিয়াল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনে বলা আছে দ্য পেপার উইল বি ডিভাইডেড ইন 4 পার্টস অ্যান্ড দেয়ার উইল বি এ সেকশনাল টাইমার অফ 30 মিনিটস ইচ পার্ট।
সেম জিনিস ওখানেও দেখো ইংলিশে কোশ্চেন হয়, 200টা প্রশ্ন থাকে, 200 নাম্বারের জন্য থাকে, কিন্তু সেটাও কিন্তু তোমাকে টাইমার দিয়ে 4টে ভাগে ভাগ করে দিয়েছে। ঠিক আছে ভাই, চলো এরপরে দেখো কি দেওয়া আছে। এরপরে যেটা 2 নম্বর স্টেপ, যেখানে হচ্ছে তুমি প্রিলিমিনারি যদি পাস করো, টিয়ার 2টা তোমাকে আগে বলা হয়েছে, কিন্তু তুমি যদি প্রিলিমিনারি পাস করো এখানটাতে, তারপরে হচ্ছে তোমার শারীরিক মানদণ্ড বা শারীরিক সক্ষমতা চেক হবে। সেটা হচ্ছে কি আছে দেখো, সেটা হচ্ছে এখানটাতে আমাদের মেলের ক্ষেত্রে দেখো 170 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার হচ্ছে কি হবে বলো, তোমার শ্বাস নিয়ে বুক ফোলাতে হবে এবং শ্বাস ছাড়া। ঠিক আছে, একটা হচ্ছে 80 সেন্টিমিটার, একটা হচ্ছে 85 সেন্টিমিটার। তপশিলি জাতি এসটির জন্য দেখো 162.5, 77 সেমি আনএক্সপ্যান্ডেড এবং 82 সেমি হচ্ছে এক্সপ্যান্ডেড। মহিলাদের ক্ষেত্রে দেখো 157 সেন্টিমিটার প্রযোজ্য নয়, আর মহিলা তপশিলি জাতি এবং এসটির জন্য হচ্ছে এটা। দেখো সেটা ডিটেলস যেটা দেওয়া আছে এখানে, এবং এখানে আরও কিছু দেওয়া আছে। মেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু হিল এরিয়াস, গারওয়াল, কুমায়ুন, হিমালয়ান, হিমাচল প্রদেশ, গোর্খা, এদের ক্ষেত্রে কী দেখো 165 আমাদের কী আছে হাইট দেওয়া আছে। আর মেল ক্যান্ডিডেট এক্সেপ্ট দোজ লিস্টেড সিরিয়াল নম্বর 2 and 3 এদের ছাড়া প্রত্যেকের দেখো 170। অল মেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রাইবস অনলি, এসসি নয়, শিডিউল ট্রাইবস, সেক্ষেত্রে কিন্তু 162.5। আর ফিমেল ক্যান্ডিডেট এক্সেপ্ট দোজ লিস্টেড ইন সিরিয়াল নম্বর 5 নাম্বার আর 157। আর যারা হচ্ছে হিল রিজিয়ন থেকে যে সমস্ত ফিমেল থাকেন তাদের হচ্ছে 155। এবং অল ফিমেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য শিডিউল ট্রাইবস 154। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে শুধুমাত্র ছাড় আছে, শিডিউল কাস্টের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই। ওকে, চলো এই হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি হলো, এটা হচ্ছে দিল্লি পুলিশের ক্ষেত্রে। আর তোমার হচ্ছে আর্ম পুলিশের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে দেখো জেনারেল মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 170, হিল রিজিয়ন থেকে 165, মেল গোর্খা ক্যান্ডিডেটের জন্য 157, অল মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য শিডিউল ট্রাইবস এক্সেপ্ট দোজ লিস্টেড অন 5 নম্বরের জন্য তারা হচ্ছে দেখো 162। মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য শিডিউল ট্রাইব অফ নর্থ ইস্টার্ন সাইড তাদের জন্য হচ্ছে 157। ফিমেল ক্যান্ডিডেট এক্সেপ্ট দোজ লিস্টেড সিরিয়াল নম্বর 7, আচ্ছা যারা হচ্ছে হিল রিজিয়ন তাদের ছেড়ে দিয়ে হচ্ছে 157, আর যারা হচ্ছে হিল রিজিয়ন থেকে তাদের হচ্ছে 155। এই হচ্ছে আমাদের ব্যাপার। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবারে ওটা গেল তোমার হচ্ছে মাপযোগের ক্ষেত্রে। এবারে তোমাকে যেটা দৌড় করতে হবে, হাই জাম্প, লং জাম্প যেগুলো আছে দেখো, পুরুষ পরীক্ষার্থীদের জন্য মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 মিটার দৌড় আছে 16 সেকেন্ডে করতে হবে, 1.6 মিটার দৌড় আছে 6 মিনিট 30 সেকেন্ডে সম্পূর্ণ করতে হবে। এখানে একটা ব্যাপার আছে ভাই, এই দুটো হচ্ছে তোমাকে এক চান্সেই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, প্রথমে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, 2015 সালে আমি সিপিও ক্লিয়ার করেছিলাম, কিন্তু মাঠে থেকে বাদ চলে গেছি কোথায়, এইখানটাতে হাই জাম্প 3বার সুযোগ দেওয়ার পরেও এটাকে আমি ক্লিয়ার করতে পারিনি। কিন্তু তখন হচ্ছে 100 মিটার দৌড় এবং 1.6 মিটার দৌড় কিন্তু কমপ্লিট করেছিলাম, কিন্তু আমি এই দুটো ওভার কনফিডেন্স বলো যাই বলো কমপ্লিট করতে পারিনি ভাই, সেই জন্য মাঠ থেকেই বাদ। তো এদের ক্ষেত্রে তোমাকে কিন্তু এর ক্ষেত্রে একবারেই তোমাকে পাস করতে হবে, এরকম নয় যে 30 জন করে দৌড় করাবে। জাগুলিতে আমি যখন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে গেছিলাম, মানে এই টেস্টটা দিতে গেছিলাম, সেখানে কিন্তু বেশ ভালো মতো তাদের এরিয়া আছে। সেক্ষেত্রে এই দুটো তোমাকে একবারেই পাস করতে হবে, একবারেই ক্লিয়ার করতে হবে। একবারে যদি ক্লিয়ার না করো তাহলে তোমাকে আর এইগুলোতে তোমাকে বসাবেই না। ঠিক আছে, এইগুলো ক্লিয়ার করে দাও, তারপর তোমাকে হচ্ছে হাই জাম্প 3বার হচ্ছে কী করাবে, হাই জাম্প একবার করতে দেবে, না পারলে আবার তোমাকে একটু পরে আবার চান্স দেবে, না পারলে আবার একবার চান্স দেবে, এইভাবে। তারপরে দেখো লং জাম্পের ক্ষেত্রে ঠিক তেমন, শর্টপুট থ্রোয়ের জন্য সেক্ষেত্রেও তোমাকে 3বার চান্স দেবে। ঠিক আছে, আর ফিমেলের ক্ষেত্রে দেখো 100 মিটার 18 সেকেন্ডে, 800 মিটার 4 মিনিটে, হাই জাম্প হচ্ছে 2.7 ফুট 3বার চেষ্টা করলে তুমি পাবে, 3বারের জন্য তুমি চান্স পাবে। আর লং জাম্পের ক্ষেত্রেও 9 ফুট তোমাকে 3বার চান্স দেবে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের টোটাল এখানকার হচ্ছে কি বলবো, টোটাল ডিটেলস নোটিফিকেশান আলোচনা করলাম। স্যালারি দেখো মোটামুটিভাবে এইভাবে, বেসিক পে এটা 50,000-এর উপরে স্যালারি হবে, প্লাস আদার্স অ্যালোয়েন্স থাকে। দিল্লি পুলিশের ক্ষেত্রে 13 মাসের বেতন থাকে, এই ধরনের জিনিসগুলো এখানে থাকে। ঠিক আছে ভাই, আচ্ছা আর একটা জিনিস এখানে আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে যে কারুর যদি এনসিসি থাকে, এনসিসি যদি করা থাকে, সে হচ্ছে এনসিসি সি সার্টিফিকেটের জন্য 10 নাম্বার এক্সট্রা পাবে, বি সার্টিফিকেটের জন্য 6 নাম্বার এক্সট্রা পাবে, আর এ সার্টিফিকেট থাকলে 4 নাম্বার হচ্ছে এক্সট্রা পাবে। এটা হচ্ছে যারা এনসিসি সার্টিফিকেট যাদের পাশে আছে তাদের জন্য এটা একটা সামান্য অ্যাডভান্টেজ বলতে পারো। ঠিক আছে, চলো ভালো থাকবে। ডিটেলসে আমরা কখনো এর সিলেবাস আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারে কীভাবে প্যাটার্ন এসছে কোশ্চেন, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। ভালো থাকবে, বাই।